আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমি এখন তোমাদেরকে দ্বাদশ অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 2 এর নাম কি? টাইপ 2 এর নাম হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলন। দেখো 1965 সালে ভারত পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্ন বৈষম্য টাইপটা কয়েকটা পার্ট নিয়ে গঠন করা হয়েছে। দেখো কি টাইপ 2 এর নাম হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলন 1965 সালে ভারত পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য। ঠিক আছে, দেখো আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে প্রশ্নে। দেখো 17 নম্বর কি বলতেছে? 17 নম্বর বলতেছে যে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয় কিভাবে। দেখো বলছে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয় কিভাবে। এটা আমরা জানি কোসিগিনের মধ্যস্থতার ফলে কি হয়েছিল, ভারত পাকিস্তানের যে যুদ্ধটা চলছিল সে যুদ্ধটা কি হয় অনেকটাই কি অবসান হয়ে যায়। তাহলে দেখো 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অবসান হয় কিভাবে? কোসিগিনের মধ্যস্থতার কারণে। ঠিক আছে, কোসিগিনের মধ্যস্থতার কারণে। এরপরে দেখো 18 নম্বরটা বলছে সামরিক শাসন আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবক্তা। মৌলিক গণতন্ত্র হলো, দেখো আমরা এই সেম কোশ্চেনের আগেও একটা পড়ছিলাম এই ক্যাটাগরির। বলছে সামরিক শাসন আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবক্তা। এখন বলছে মৌলিক গণতন্ত্র হলো, দেখো মৌলিক গণতন্ত্রটা কি? মৌলিক গণতন্ত্র হলো সীমিত গণতন্ত্র। হ্যাঁ, মৌলিক গণতন্ত্র একটা সীমিত গণতন্ত্র। তারপর বলছে 4 স্তর বিশিষ্ট ব্যবস্থা। হ্যাঁ, তারপর মৌলিক গণতন্ত্র একটা 4 স্তর বিশিষ্ট একটি ব্যবস্থা। তারপর অবাধ গণতন্ত্র। দেখো মৌলিক গণতন্ত্র কোনো অবাধ নির্বাচনী ব্যবস্থা ছিল না, বা এখানে অবাধ গণতন্ত্রের মাধ্যম পরিচালিত ছিল না, তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে, অবাধ গণতন্ত্র মানে কি? সশরীরে সবাই নির্বাচনে অংশগ্রহণ করা, যাদের মতো স্বাধীনভাবে চলাফেরা করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে কি সীমিত গণতন্ত্র এবং 4 স্তর বিশিষ্ট কি সামরিক শাসনের মৌলিক গণতন্ত্রের, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, তার মানে আমাদের আনসার হচ্ছে 18 ক। ঠিক আছে, আমাদের 18 আনসার কি? ক। এবার 19 নাম্বার দেখি। ওকে, দেখো 19 নাম্বারটা খেয়াল করো। 19 নাম্বার বলতেছে যে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কে। দেখো বলছে 19 নাম্বার বলছে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কে। এটা আমরা সবাই জানি, মৌলিক গণতন্ত্র প্রবর্তন করা হচ্ছে আইয়ুব খান। ঠিক আছে, মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কে? মৌলিক গণতন্ত্রটা প্রবর্তন করা হচ্ছে আইয়ুব খান। এবার বলছে পাকিস্তানের প্রথম সামরিক শাসকের নাম কি। দেখো 20 নম্বর বলছে পাকিস্তানের প্রথম সামরিক শাসনের নাম হচ্ছে ইস্কান্দার মির্জা। ঠিক আছে, পাকিস্তানের প্রথম সামরিক শাসকের নাম হচ্ছে ইস্কান্দার মির্জা। এবার বলছে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন গড়ে ওঠে। দেখো 21 নম্বর বলতেছে যে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন গড়ে ওঠে। এটা হচ্ছে কোন আন্দোলন? আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে 1969-এর গণ অভ্যুত্থানের কি আন্দোলনটি গড়ে ওঠে। ঠিক আছে, তার মানে কি আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন গড়ে ওঠে। দেখো 21 নম্বরের আনসার হচ্ছে গ, 1969-এর গণ অভ্যুত্থান। ঠিক আছে, 1969-এর গণ অভ্যুত্থান হয় কার বিরুদ্ধে? আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে। তাহলে 21-এর আনসার কি? 21-এর আনসার হচ্ছে গ। 22-এ দেখো বলছে শিক্ষা আন্দোলন কত সালে সংঘটিত হয়। দেখো বলছে 22 নম্বর বলছে শিক্ষা আন্দোলন। দেখো 22 নম্বর বলছে শিক্ষা আন্দোলন কত সালে সংঘটিত হয়। এখন শিক্ষা আন্দোলনটা কি? দেখো শিক্ষা আন্দোলন হচ্ছে 1962 সালে। দেখো শিক্ষা আন্দোলন হচ্ছে পূর্ব পাকিস্তানের 1962 সালে আইয়ুব খান প্রদত্ত একটা কমিশন গঠন করেছিল, বুঝছো? এই কমিশনের নাম হচ্ছে শরীফ কমিশন। ঠিক আছে, এই কমিশনের নাম হচ্ছে শরীফ কমিশন। এই শরীফ কমিশন গঠন করেছিল একটা শিক্ষানীতি হিসাবে। এই শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্ররা কি করেছিল? একটা আন্দোলন গড়ে তুলেছিল। দেখো এই কোশ্চিনটা ভালো করে বোঝো, এই কোশ্চিনটা অনেকেই বুঝতে পারে না। বলছে শিক্ষা আন্দোলন কত সালে সংগঠিত হয়। প্রথমত আমাদের আনসার হচ্ছে 1962 সালে শিক্ষা আন্দোলনটা কি হয়? সংগঠিত হয়। এখন কেন এই শিক্ষা আন্দোলনটা গঠন করা হয়েছিল বা সংগঠিত হয়েছিল? দেখো শিক্ষা আন্দোলনটা সংগঠিত হয়েছিল মূলত আইয়ুব খান প্রদত্ত 1962 সালে একটা কমিশন গঠন করেছিল শিক্ষার মাধ্যমে বা শিক্ষার জন্য। সেই কমিশনটার নাম হচ্ছে শরীফ কমিশন। এখন এই শরীফ কমিশনের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা একটা আন্দোলন দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনটাই হচ্ছে 1962-এর শিক্ষা আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, এবার 23 নম্বর দেখো। 23 নম্বর বলতেছে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের
ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের আইয়ুব বিরোধী চেতনা জাগ্রত হওয়ার অন্যতম কারণ কোনটি? দেখো 23 নম্বর বলতেছে যে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের আইয়ুব খান 23 নম্বরে দেখো 23 নম্বর বলতেছে যে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী চেতনা জাগ্রত হওয়ার অন্যতম কারণ কোনটি? ক নম্বর বলতেছে পূর্ব পাকিস্তানের অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা। দেখো কি জন্য চেতনা জাগ্রত হয়েছিল পূর্ব পাকিস্তানের অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা। তারপর বলতেছে যে শুধু বাঙালি সৈন্যদের যুদ্ধে মোতায়েন করা। এরপর বলতেছে বাঙালি সৈন্যদের চাকরিচ্যুত করা। তারপর বলতেছে ঘ নম্বর বাঙালি সৈন্যদের পদোন্নতি বন্ধ করে দেওয়া। এখন 23 নম্বরের রাইট অ্যান্সার হবে হচ্ছে বলতো কি? এখন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে পূর্ব পাকিস্তান অপ্রতুল নিরাপত্তার ব্যবস্থার কারণে কি করেছিল 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান আইয়ুব বিরোধী চেতনা জাগ্রত হওয়ার অন্যতম কারণ হচ্ছে পূর্ব পাকিস্তান অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা। মানে পূর্ব পাকিস্তানে কি করতে নিরাপত্তা ব্যবস্থা একদম ক্ষীণ ছিল, খুবই কম ছিল, ঠিক আছে। তার মানে 23-এর রাইট অ্যান্সার হচ্ছে ক। এরপর 24 দেখো কত সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়? দেখো 24 নম্বর বলছে কত সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয়। আমরা জানি 1947 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তাহলে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1947 সালে। এরপরে 25 নম্বর দেখো 25 নম্বর বলতেছে যে মেজর রহিম তার নাতিকে বলেন তিনি যখন 1966 সালে চাকরিতে যোগদান করেন তখন 17 জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন বাঙালি ছিলেন। এটি কোন বৈষম্য নির্দেশ করেছে? বলছে মেজর রহিম তার নাতিকে বলেন তিনি যখন 1966 সালে চাকরিতে যোগদান করেন তখন 17 জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন বাঙালি ছিলেন। দেখো ভালো করে দেখো, তিনি কি করছে 1965 সালে চাকরিতে যোগদান করে 1966 সালে চাকরিতে যোগদান করার সময় তখন কি 17 জনের মাত্র একজন ছিল বাঙালি কর্মকর্তা। এটি কোন বৈষম্যকে নির্দেশ করেছে? দেখো এটা কোন বৈষম্যকে নির্দেশ করেছে? এটা হচ্ছে সামরিক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। কেন বলতো? কারণ বলছে মেজর রহিম নাতিকে বলেন তিনি যখন 66 সালে চাকরিতে যোগদান করেন তখন 17 জন শীর্ষ কর্মকর্তার মাত্র একজন বাঙালি ছিলেন। এটি কোন বৈষম্যকে নির্দেশ? এটা হচ্ছে সামরিক বৈষম্যকে নির্দেশ করে, ঠিক আছে। এটা কোন বৈষম্যকে নির্দেশ করে? এটা হচ্ছে সামরিক বৈষম্যকে নির্দেশ করে। এটা আবার মনে করতে পারে প্রশাসনিক। দেখো অনেকে ভাবতে পারে যে প্রশাসনিক, কেন প্রশাসনিক হবে? এটা প্রশাসনিক কোনো প্রশ্নই আসে না। এটা কি হবে? দেখো বলছে মেজর রহিম তার নাতিকে বলেন তিনি 1966 সালে চাকরিতে যোগদান করেন তখন 17 জন মাত্র একজন ছিল সামরিক শাসনের মাধ্যমে, ঠিক আছে। মানে সামরিক শাসক এই কোন বৈষম্য নির্দেশ করছে? এটা সামরিক বৈষম্যকে নির্দেশ করছে, ঠিক আছে। একটু অসুস্থ। এরপর 26 নম্বর দেখো 26 নম্বর বলতেছে পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল কোন ক্ষেত্রে? দেখো বলছে পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল কোন ক্ষেত্রে? দেখো বলছে ভাষায় না, ভাষার ক্ষেত্রে পাকিস্তানের দুই অংশের মধ্যে কোনো মিল ছিল না, কারণ একটা ভাষা হচ্ছে উর্দু, একটা ভাষা হচ্ছে বাংলা। তারপর বলতে ঐতিহ্য না। তারপর বলছে ধর্মের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের দুই অংশের ভাষায় কিন্তু মুসলিম ভাষা ছিল, ঠিক আছে। মানে ম্যাক্সিমামই কি ছিল? মুসলিম ছিল। তাহলে 26-এর আনসার কি? গ, ঠিক আছে। এবার 27 নাম্বারটা দেখি আমরা। 27 বলতেছে একটা উদ্দীপক আছে, বলছে জাহিন বিজয় দিবসে চিত্র প্রদর্শনী দেখতে যায়। একটি চিত্র দেখে জাহিন থমকে যায়। চিত্রটি ছিল এরূপ যে কৃষক ধান ভরছে বস্তায় এবং ভরা ধানের বস্তা তোলা হচ্ছে পাকিস্তানের জাহাজে। দেখো কি করছে জাহিন বিজয় দিবসের একটি চিত্র প্রদর্শনী দেখে, যেখানে ছিল কি কৃষক ধান ভরছে বস্তায় আর নিয়ে যাচ্ছে কে? তোলা হচ্ছে পাকিস্তানের জাহাজে। দেখো মানে কৃষক ধান কাটছে আর এই জাহাজে করে নিয়ে যাচ্ছে কারা? পশ্চিম পাকিস্তানের। এখন প্রশ্ন হইতেছে 27 নম্বর যে উদ্দীপকের বর্ণনায় পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য ফুটে উঠেছে? দেখো এখন এটা অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে। কেন বলতো? কারণ দেখো এটা হচ্ছে ধান কেন্দ্রিক। মানে পূর্ব পাকিস্তানের লোকজনরা, কৃষকরা কি করতো? ধান ফলাইতো বা বিভিন্ন ধান, পাট, আখ বিভিন্ন ধরনের শস্য ফলাইতো। সেই শস্যগুলো কি করতো? পশ্চিম পাকিস্তানিরা কি করতো? নৌকা, তারপরে হচ্ছে জাহাজ, তারপরে বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে তারা জোর করে নিয়ে যেত, এবং জোর করে নিয়ে যেত অনেক সময়, আবার অনেক সময় টাকা দিত, বাট ন্যায্য টাকাটা দিত না। দেখা যাচ্ছে যে সেই সময় টাকার মান অনেক কম ছিল, তখন 5 টাকা মনো ধান পাওয়া যেত। এখন যে 5 টাকার পরিবর্তে তারা দিত হচ্ছে 1 টাকা, তার মানে নামমাত্র একটা মূল্য দিয়ে তারা নিয়ে যেত। এখন বলতেছে যে বস্তায় এবং ভরা বস্তা তোলা হচ্ছে পাকিস্তানি জাহাজে। এখন এটা হচ্ছে মূলত অর্থনৈতিক বৈষম্যকে কি করে? নির্দেশ করে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অর্থনৈতিক বৈষম্যটাকেই নির্দেশ করে। ওকে, আমাদের টাইপ 2 এখানেই শেষ। হ্যাঁ,
ওকে, আমাদের টাইপ 2 এখানে শেষ। টাইপ 3 নিয়ে কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে হাজির হয়ে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।